নমস্কার। বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি। রবীন্দ্রনাথের খুব একটি জনপ্রিয় গল্প এক রাত্রি। এক রাত্রি গল্পটি নিয়ে আমরা আগে একটি পর্ব রেখেছিলাম, যেখানে এক রাত্রি যে একটি চমৎকার প্রেমের গল্প, মূলত সেই দিকটাকে দেখিয়েছিলাম। আজকে আরও একবার এক রাত্রি গল্পটিকে আলোচনা করা যেতে পারে একটু অন্যভাবে। অবশ্যই সেটা রবীন্দ্রনাথের যে নিজস্ব টেকনিক, যে তিনি যে কোনো কবিতা বা গল্প, সেটার একটা আলাদা বলা যেতে পারে তার একটা আপাত অর্থ থাকে, কিন্তু সেই অর্থকে ছাপিয়ে রবীন্দ্রনাথের সৃষ্টি বারবার তথাকথিত রোম্যান্টিকতা, প্রেম, এই শব্দগুলো রবীন্দ্রনাথের সাহিত্য সম্পর্কে আমরা খুব বলে থাকি, কিন্তু রবীন্দ্রনাথের মতো জীবনকে ছুঁয়ে থাকা, শাশ্বত জীবনকে, জীবন সত্যকে ছুঁয়ে থাকা, তার যে গল্প বা কবিতায় যেভাবে শাশ্বত জীবন সত্যের আবেদনটা থাকে, তার লেখালেখি যেভাবে জীবন সত্যকে ছুঁয়ে থাকে, সেটা বোধহয় একটা আলাদা করে আমাদের মনোযোগ আকর্ষণ করে। একটু গভীরভাবে অধ্যয়ন করলেই, একটু গভীরভাবে পড়াশোনা করলেই আমরা বুঝতে পারি যে রবীন্দ্রনাথের থেকে জীবন ঘনিষ্ঠ লেখক বোধহয় খুব কম জন্মেছেন। এবার সমস্যাটা হলো যে জীবন শব্দটার মানে কি। আমাদের সমস্যা হলো আমরা যারা মোটা মাথার মানুষ, তাদেরকে তাদের সূক্ষ্ম সুরতাল নিয়ে তাদের কাজ চলে না। তারা সবসময় একটু মোটা দাগে সব কিছুকে বুঝিয়ে দিতে হবে, তবেই তারা বিশ্বাস করে যে এখানে জীবন আছে, এখানে জীবন নেই, এখানে মানব জীবনের বাস্তব সত্যকে ধরা হয়েছে, এখানে জীবনের কঠিন সত্যকে, রূঢ় সত্যকে, বাস্তব একেবারে ছাল চামড়া তুলে তাকে দেখানো হয়েছে, হাড় মাংস মজ্জা সবটাকে দেখানো হয়েছে, যেমন করে কল্লোলের লেখকেরা দেখান। এবং রবীন্দ্রনাথের থেকে তারা একটা ভিন্ন পথে হাঁটেন। রবীন্দ্রনাথের লেখার বিরুদ্ধে তাদের প্রথম অভিযোগটাই ছিল রবীন্দ্রনাথের লেখায় নাকি বাস্তবতা নেই, কিন্তু তারপরেও বোধহয় স্বীকার করতে হয়েছে। তাঁরা স্বীকার করেছেন কতদূর আমরা জানি না, কিন্তু আমাদেরকে তো স্বীকার করতেই হবে যে রবীন্দ্রনাথের সাহিত্যে বাস্তবতা আছে। আসলে ওই যে বললাম, আমরা মোটা মাথার মানুষ, যারা সবসময় ওই কোনো কিছুকে একেবারে মোটা দাগে পাথুরে প্রমাণ করে দেখিয়ে না দিলে আমরা বিশ্বাস করতে চাই না। কিন্তু সাহিত্য সে তো পাথুরে প্রমাণ নিয়ে তার কাজ কারবার নয়। একজন উঁচু ধরের শিল্পী, রবীন্দ্রনাথের মতো শিল্পী, তিনি কি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন এটাই জীবন, এটাই জীবনের সত্য, এটাই তোমাদের জীবন সম্পর্কিত বাস্তবতা? বাস্তবতার কি ওই রকম একটা মোটা দাগে এঁকে দেওয়া একটা পাথুরে প্রমাণ দিয়ে দেখানো জীবনটাকেই কি বাস্তব বলা যায়? বাস্তবতাকে কি ওইভাবে বিচার করতে হয়, নাকি বাস্তবতার আর একটা মাত্রা আছে, যেটাকে আমরা বলতে পারি শাশ্বত জীবন সত্যের বোধ? শাশ্বত জীবন সত্যের বোধ সে তো একটা অনুভব। তাকে কি ওইভাবে পাথুরে প্রমাণ দিয়ে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়? তাকে তো উপলব্ধি করতে হয়। সে যা গভীর ব্যঞ্জনা হয়ে ধরা দেয়, তাকে মনে হতে পারে যে সে খুব বাস্তব নয়, তাকে মনে হতে পারে সে একটা অ্যাবস্ট্রাক্ট বিষয়, কিন্তু সেটাও রিয়েলিটি, সেটাও বাস্তব। সমালোচকেরা তো বলেন যে বাস্তবের দুটো রূপ আছে, একটা হচ্ছে কংক্রিট পাথুরে প্রমাণ যে রিয়েলিটি, বাস্তবতা, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট রিয়েলিটি। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে রিয়েলিটি অথচ অ্যাবস্ট্রাক্ট, এই দুটো কথার মধ্যে একটা দ্বন্দ্ব আছে না? হ্যাঁ, দ্বন্দ্ব আছে। অ্যাবস্ট্রাক্ট যা আপাতভাবে কাল্পনিক বলে মনে হতে পারে, যার পাথুরে কোনো প্রমাণ নেই, অথচ তাকে রিয়েলিটি বলা হচ্ছে, এই দুটোর মধ্যে দ্বন্দ্ব থাকলেও আসলে অ্যাবস্ট্রাক্ট রিয়েলিটি শব্দ দুটোর মধ্য দিয়ে বোঝানো হয় জীবন সম্পর্কিত সেই সত্য, সেই বাস্তবতা যার পাথুরে প্রমাণ থাকতে নাও পারে, কিন্তু সেই বাস্তবতাকে উপলব্ধি করতে গেলে একটা অন্তর থাকা চাই, একটা হৃদয়ের বোধ থাকা চাই, একটা হৃদয় ধর্ম থাকা চাই, যেটা ওই একেবারে ওই অন্ন নেই, বাসস্থান নেই, মানুষেরই জীবনের সমস্যাগুলোকে একেবারে পাথুরে প্রমাণ করে দেখায় না, যেটা জন্ম মৃত্যু নিয়ে যে শাশ্বত জীবন সত্য, সেই সত্য তাকে তো কোনো একটা পাথুরে প্রমাণ দিয়ে, কোনো একটা বলা যেতে পারে মোটা দাগে তাকে দেখানো যায় না, তাকে উপলব্ধি করতে হয়। জীবন সত্যকে সবসময় উপলব্ধি করতে হয়, তাকে মোটা দাগে দেখানো যায় না। এবং সেটাও তো বাস্তব, তার থেকে বড় বাস্তব আর কিছু নেই। শিল্পের কাছে, সাহিত্যের কাছে ওই আপাত বাস্তবের, অন্ন নেই, বাসস্থান নেই, এই বাস্তবের থেকে জীবন সত্যের উপলব্ধির যে বাস্তবতা, যাকে হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয়, যাকে চোখে দিয়ে দেখিয়ে দেওয়া যায় না, চোখে আঙুল দিয়ে,
সেই বাস্তবতাই তো সাহিত্যের কাছে আমরা প্রার্থনা করি, সন্ধান করতে চাই। রবীন্দ্রনাথের সাহিত্যের সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে সেই শাশ্বত জীবন সত্যের উপলব্ধি। বাস্তবতাকে, সময়কে তিনি ধরেন পাথুরে প্রমাণে নয়, বাস্তবের নির্যাসটাকে তিনি সাহিত্যের মধ্যে ধরতে চান। সেই নির্যাসটুকুই রবীন্দ্র সাহিত্যের সবথেকে বড় বৈশিষ্ট্য। এই যে নির্যাস রূপে যে জীবন সত্য আমাদের আপাত চারিদিকের পাথুরে প্রমাণ বাস্তবের মধ্যে লুকিয়ে আছে, সেই সত্যকে, সেই উপলব্ধিতে রবীন্দ্রনাথ বারবার আমাদেরকে নিয়ে গেছেন। এক রাত্রি গল্পটিকে আমরা সেই প্রেক্ষাপটে রেখে বিচার করতে পারি যেখানে জীবন সম্পর্কিত একটা বোধে আমাদেরকে তিনি পৌঁছে দিচ্ছেন, এবং তার জন্য তিনি একটা গল্প ফাঁদলেন যেটা একটা রোম্যান্টিক প্রেমের গল্প। কারণ ওই যে বললাম, অন্ন নেই, বাসস্থান নেই, এটা তো এই ঘটনার তো একটা গল্প আছে। এই ধরনের ঘটনা খবরের কাগজে উঠে আসে, কিন্তু জীবন মৃত্যু নিয়ে কোনো সত্য কিংবা জীবন সম্পর্কিত অন্য কোনো বোধ, উপলব্ধি, যেগুলো একান্তভাবেই একটা ফিলোসফি বা দর্শনের বিষয় হতে পারে, তার তো কোনো গল্প নেই। ফলে সেই দর্শনগুলোকে সে তো যে কোনো গল্পেই রূপ পেতে পারে, আবার তার আপাতভাবে কোনো গল্পই নেই। ফলে তাকে বুঝতে গেলে তো আমাদেরকে একটা গল্প বানিয়ে তুলতে হয়। বিভিন্ন গল্পগুলো বারবার সেই উপলব্ধির বা সত্যের পরখ একটা ঝলক দিয়ে যায় মাত্র, তার অ্যাকচুয়াল কোনো গল্প নেই। সে আসলে একটা গল্পের আশ্রয় নেয়, সেই গল্পের আশ্রয়ে সেই বোধটাতে আমাদেরকে পৌঁছে দেয়। ফলে এরকম বহু গল্পই সেখানে আসতে পারে, এবং সেই গল্পগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা গল্প, কিন্তু তারা সেই গল্পগুলোর আধারেই সেই সত্যের একটা ঝলক আমরা খুঁজে পাই। এখানেও তাই জীবন সম্পর্কিত একটা সত্যে আমাদেরকে রবীন্দ্রনাথ পৌঁছে দেবার জন্য একটা রোম্যান্টিক প্রেমের গল্পের আশ্রয় নিয়েছেন। আজকে আমরা সেই প্রেমের জায়গাটাকে সরিয়ে সেই সত্যের বোধটুকুতে ধরতে চাইব, পৌঁছতে চাইব, যেখানে তার এই রোম্যান্টিক প্রেমের গল্পরূপে এটাকে ভাবার কোনো আবশ্যকতাই আমরা দেখব না। দেখব যে এই গল্প আসলে প্রেম, ভালোবাসা, তাকে ঘিরে রবীন্দ্রনাথের যে বোধ, সেটা তো গল্পের শেষে আছে, কিন্তু সবথেকে বড় যেটা আছে সেটা হচ্ছে প্রেম ভালোবাসার ঊর্ধ্বে জীবন সম্পর্কিত একটা ভাবনা। সেটা কি না, রবীন্দ্রনাথ এই গল্পে আসলে যেটা দেখাতে চাইছেন, এক জায়গায় তিনি চমৎকার একটা কথা বলেছেন, মনুষ্য সমাজ একটা জটিল ভ্রমের চাল, ঠিক সময়ে ঠিক কাজ করিতে কাহারও মনে পড়ে না, তাহার পরে বেঠিক সময়ে বেঠিক বাসনা লইয়া অস্থির হইয়া মরে। এই যে মানুষ ঠিক সময়ে ঠিক কাজ করে না, তারপর বেঠিক সময়ে বেঠিক বাসনা নিয়ে অস্থির হয়ে মরে, এটাই হচ্ছে এই গল্পের মূল বক্তব্য, জীবন সম্পর্কিত মূল সত্যের উপলব্ধি, যাকে তিনি প্রকাশ করছেন একটা রোম্যান্টিক ওই সুরবালাকে কেন্দ্র করে নায়কের জীবনের যে আশা, আকাঙ্ক্ষা, বেদনা, ব্যর্থতা এবং তারপর একটা সত্যের বোধে পৌঁছানো, এই সবটাই আসলে একটা রূপক গল্প। এটার আধারে তিনি জীবন সম্পর্কিত এই সত্যের বোধে আমাদেরকে পৌঁছতে চান যে আমরা মানুষেরা এমনই, আমাদের মানুষের জীবনটা এমনই জটিল, একটা ভ্রম, যেখানে মানুষ ঠিক সময় ঠিক কাজটা করতে জানে না, তারপর সময় যখন অতিক্রান্ত হয়, সেই যখন সময়টা কেটে গিয়ে বেঠিক সময়টা আসে, সেই বেঠিক সময়ে বেঠিক বাসনা লইয়া অস্থির হইয়া মরে। অর্থাৎ যখন আমার যে কাজটা করা উচিত ছিল আমি সেই কাজটা তখন করলাম না, এরপর সময় যখন অতিক্রান্ত, যখন ঠিক সময়টা চলে গেছে, তখন সেই বেঠিক সময়ে, যে সময়ে দাঁড়িয়ে আমরা কি করছি না, আগে যে কাজটা করা উচিত ছিল সেই কাজটা নিয়ে ভাবছি, কিন্তু সেই কাজটাও তো এখন আর সঠিক নয়, সেই কাজটার সময়টা চলে গেছে, সময়টাও যেমন বেঠিক, এই বেঠিক সময় দাঁড়িয়ে সেই সঠিক কাজটা খোঁজাটাও একেবারেই ভুল, সেই কাজটাও এখন বেঠিকে পৌঁছেছে। এই যে ঠিক সময় ঠিক কাজটা করতে না পারা, এটাই বোধ হয় মানব জীবনের সবথেকে বড় ট্র্যাজেডি। এই গল্পে যে প্রেমের গল্পটাকে রাখা হচ্ছে সেটা কি না, সুরবালা ছোটবেলা থেকেই বাল্য সখী হয়ে উঠেছিল আমাদের লেখকের বা গল্পকথকের এই সুরবালা। তাদের দুজনকে দেখলেই ছোটবেলা থেকেই দুই বাড়ির মানুষজন মনে করতো যে এদের দুজনকে মানিয়েছে ভালো। এই মানিয়েছে ভালো কথাটার অর্থ যে গভীর, পরবর্তীকালে তাদের সম্পর্কটা নিয়ে যে দুই পরিবার বিবাহের কথা ভাববে সেটাও যেন ধরা পড়েছে, একটা ড্রামাটিক আয়রনির মতো। তারপর সত্যিই তাই হলো। লেখক অর্থাৎ গল্প কথক সে কিন্তু সুরবালাকে ততটা গুরুত্বের সঙ্গে দেখে না। কারণ কি, সুরবালা সুন্দরী, পাড়ায় এই নিয়ে বেশ চর্চা হয়, কিন্তু ওই যে সুন্দর হোক অসুন্দর হোক সে নিয়ে লেখকের মাথা ব্যথা কিসের? যে সৌন্দর্যকে সে
না চেয়েই হাতের নাগালে পেয়েছে তার মূল্য সে বোঝেনি। তাই সুরবালাকে নিয়ে ভাবার পরিবর্তে সে চাইল কলকাতায় গিয়ে পড়াশোনা করে সে বড় একটা কিছু করবে জীবনে। অন্তত হাইকোর্টের উকিল তো সে হতে পারবে না, কিন্তু হেড ক্লার্ক যদি সে হতে পারে, হাইকোর্টের লোকজনদেরকে মানুষজন খুব সম্মান করে, হেড ক্লার্ক যদি সে হতে পারে। পড়াশোনার সূত্রে কলকাতায় গেল, কিন্তু সেখানে গিয়ে দেশকে স্বাধীন করবার রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সে জড়িয়ে পড়ল। মার্শিন গ্যারিবল্ডি লেখালেখি পড়ে তাদের মতো বিপ্লবী নেতা হতে চাইল, চাঁদা তুলে দেশ সেবার করবার কাজে নিজেকে ভাসিয়ে দিল, এবং সেই ভাসিয়ে দিতে গিয়ে সে একটা জীবনের বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল, যেটা তার জীবনটাকে একেবারে আগাগোড়া বদলে দিল, সারা জীবনটা একটা আফসোসের দিকে তাকে ঠেলে দিল। সে কি ঠিক করলো? না, এখন আমি দেশের কাজে যুক্ত, তাই যতদিন না দেশ উদ্ধার করতে পারবো বিবাহ করব না। তাই সেই সময় যখন কলকাতায় তাদের দুই পরিবার থেকে ঠিক করে তার আর সুরবালার বিবাহের প্রস্তাব তার কাছে গেল, সেই প্রস্তাব সে হেলায় উপেক্ষা করল। দেশোদ্ধারের কাজে নিজেকে সঁপে দিয়ে যখন সে এটাও জানতে পারল যে তার অপেক্ষায় থেকে থেকে অবশেষে রামলোচন বাবু বলে এক উকিলের সঙ্গে সুরবালার বিবাহ হয়ে গেল, তখন সেটাও তার কাছে তেমন কিছু গুরুত্বপূর্ণ বলে মনে হলো না। দেশের কাজে সে যে নিযুক্ত, এই সমস্ত তুচ্ছ বিষয় তার যে এখন তাতে মাথা ঘামালে চলবে না। এখানেই গল্পের কথক বা নায়কের ভুল। তারপর আমরা দেখলাম যে নিজের পিতাকে হারিয়ে নোয়াখালীর দিকে একটি সেকেন্ড মাস্টার স্কুলের দায়িত্ব নিয়ে সে যাচ্ছে, এবং সেখানেই রামলোচনবাবু এবং তার স্ত্রী অর্থাৎ তাঁর স্ত্রী বাল্য সখী সুরবালা রয়েছে। তার বাড়িতে চায়ের আড্ডায় গিয়ে পাশের ঘর থেকে এক নারীর পায়ের শব্দ, শাড়ির শব্দ সবই শুনতে পায়। বাল্য সখী সুরবালাকে উপলব্ধি করে, কিন্তু আজ যে তার এবং সুরবালার মাঝে বিরাট ব্যবধান। সুরবালাকে আজ যে তার জীবনে পাওয়া সম্ভব নয়, সুরবালা যে অন্যের ঘরণী। ফলে এরপর লেখক রবীন্দ্রনাথ ঠাকুর একটা ভাবনায় আমাদেরকে পৌঁছে দিলেন যে প্রেম সম্পর্কিত, যে এটা রবীন্দ্রনাথের এই গল্পের প্রেম সংক্রান্ত একটা তত্ত্বের ভাবনার দিক, যেটা যে প্রেমকে মিলনের মধ্যে প্রেমের কোনো সার্থকতা নেই, বিরহের মধ্যেই প্রেম কল্পনার বস্তু হয়ে হৃদয়ের ধন হয়ে সারা জীবন পাথেয় হয়ে থাকতে পারে। প্রাত্যহিকতার সীমায় তাকে বেঁধে ফেললে বিবাহের বাঁধনে সে মলিন হয়, একঘেয়ে হয়, সে তার কল্পনা তার সৌন্দর্যকে হারায়। বিরহের মধ্যে প্রেম কল্পনার রঙে রঙিন হয়ে হৃদয়ের ধন হয়ে সারা জীবন সে রঙিন হয়ে থাকে, সজীব হয়ে থাকে, সেখানে মন থাকে মুক্ত। সেটা রবীন্দ্রনাথের প্রেম সম্পর্কিত একান্তই তত্ত্ব আমরা বলতে পারি, কিন্তু আজকে আমরা সেই প্রসঙ্গে যাব না, সেই নিয়ে আগে একটি আলোচনা আমরা করেছি। আজকে যাব জীবন সম্পর্কিত যে সত্যে তিনি পৌঁছতে চাইছেন এই আপাত প্রেমের গল্পের আধারে। সেটা কি না, সেটা আসলে মানুষের জীবনের ব্যর্থতা এখানেই, যে মানুষ ঠিক সময় ঠিক কাজটা করতে পারে না, যা সে সহজেই পায় তাকে সে গুরুত্ব দেয় না। ফলে মহামূল্যবান সম্পদ হাতের কাছে পেলেও সে তাকে হেলায় উপেক্ষা করে যখন তার চেতনা ফেরে, তখন আফসোস করা ছাড়া তার আর উপায় থাকে না। তখন বুঝতে পারে তার দিন ফুরিয়ে গেছে, এখন আর শত কান্না করলেও সেই জীবনটাকে, সেই মূল্যবান সম্পদটাকে সে ফিরে পাবে না। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের কিছু কবিতার কথা আমাদের মনে পড়ে। আকাশের চাঁদ বলে একটি কবিতা সোনাতরী কাব্যের, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে একজন মানুষ সে আকাশের চাঁদ পাবার জন্য তার জীবন যৌবন উৎসর্গ করল। হাতের কাছে যে বিশ্ব প্রকৃতির রূপরস গন্ধ, সম্পর্কগুলোর যে বাঁধন, পরিচিত মানুষগুলোর যে স্নেহ ভালোবাসার দাবি, কিংবা ছোট্ট ছেলেটির, সন্তানটির বা কাছের মানুষটির যে স্নেহ ভালোবাসার বাঁধনে তাকে জড়িয়ে ফেলবার জন্য ডাক, সব কিছুকে সে উপেক্ষা করলো। তার একটাই প্রয়োজন, আকাশের চাঁদ। এই বিশ্বজগতের আপাত রূপরস গন্ধ, সম্পর্কগুলো যেগুলো তার, যাদের মধ্যে সে জন্মেছে, কোনোটাই তার কাছে গুরুত্ব পেল না, কারণ আকাশের চাঁদই যে তার দরকার। যখন জীবনের শেষ বেলায় পৌঁছলো, তখন সে বুঝতে পারল যে হাতের কাছে সে যা পেয়েছে তা যে আকাশের চাঁদের মতো মূল্যবান সম্পদের থেকেও ঢের বেশি সুন্দর, কিন্তু সে যে এতদিন তাতে মনোযোগ দেয়নি। এখন যে সময় ফুরিয়ে গেছে। কিংবা আমাদের মনে পড়তে পারে রবীন্দ্রনাথের লেখা গুপ্তধন কবিতা গল্পের কথা।
সেখানেও আমরা দেখতে পাই যে কেমন করে যাকে গল্পকথককে দেখানো হচ্ছে তিনি তাদের পারিবারিক যে ধনসম্পদ এক সাধুর তরফ থেকে দেওয়া সেই ধনসম্পদ পাবার জন্যই জীবন যৌবন উৎসর্গ করে ফেললেন। কিন্তু যখন সেই গুহার মধ্যে ধনসম্পদ উদ্ধার করতে গিয়ে তার প্রাণ হাঁপিয়ে উঠল, যখন সেখান থেকে আর বেরিয়ে আসবার পথ খুঁজে পাচ্ছেন না, তখন ওই বাইরে সন্ধ্যা নেমে আসা, সন্ধ্যা প্রদীপ জ্বালানো, শাঁখের শব্দ, এই সব কিছু যা আপাতভাবে এতদিন তার কাছে তুচ্ছ তাচ্ছিল্যের উপেক্ষার বিষয় ছিল, যার মূল্য সে কখনো গুরুত্ব দিয়ে বোঝেনি, চেষ্টা করেনি, সবটাই তার কাছে সোনার মতো মনে হলো। ওই ধনসম্পদও তখন তার কাছে তুচ্ছ, তার একটাই প্রয়োজন, মুক্তি, একটু প্রাণ খুলে হাওয়া বাতাসের সংস্পর্শে আসা। ওই বদ্ধ গুহার মধ্যে সে যে আটকে থাকতে পারবে না, সে যে বাইরে যে গুপ্তধন ফেলে রেখে এসেছে সেটাই যে তার কাছে তখন একান্ত কাঙ্ক্ষিত হয়ে ওঠে। মানুষ এইভাবেই কিছু পার্থিব সম্পদের প্রতি লোভে, লালসায় তার জীবন যৌবনকে উৎসর্গ করে ফেলে। হাতের কাছে যে সৌন্দর্যকে, যে মূল্যবান সম্পদকে সে পায়, যে স্নেহ ভালোবাসার সম্পর্কগুলোকে সে হাতের কাছে পায়, সেগুলোকে সে উপেক্ষা করে। যখন বেলা ফুরোয় তখন মানুষের চেতনা ফেরে। রবীন্দ্রনাথ ঠাকুর আপাত প্রেমের গল্পের আধারে সেটাকেই দেখাচ্ছেন। আমাদের আরও একটি কবিতার কথা মনে পড়বে, পরশ পাথর। সেখানে এক খ্যাপা পরশ পাথরের সন্ধানে সারাদিন ওই সমুদ্রের ধারে গায়ে জড়ানো একটি লোহার শিকলে নুড়ি তুলে তুলে বারবার ঠেকিয়ে ঠেকিয়ে দেখতে চেয়েছে কোনটি পরশ পাথর, কারণ সে জানে পরশ পাথরের পরশে তার লোহা, তার শিকল সোনা হয়ে যাবে। কিন্তু সারাদিনের সন্ধানের পর কখন সে যে পরশ পাথর পেয়েছে সে নিজেও জানে না। তাকে যখন লোকজন বলছে তোমার লোহাটা কেমন করে সোনা হলো, তখন সে ভুল ভাঙে। সে বুঝতে পারে যে কখন পরশ পাথর তুলেছিল এবং আবার ওই সোনা হয়ে গেছে তার পরশে তার লোহার শিকল সে খেয়ালও করেনি, নুড়ি ভেবে তাকে তুচ্ছ ভেবে ছুঁড়ে ফেলে দিয়েছে। অর্থাৎ আমরা শুধু চাই, কিন্তু যাকে চাই তার মূল্য আমরা বুঝি না। অ্যাকচুয়ালি আমরা কী চাই আমরা নিজেও জানি না। তাই যার পেছনে দৌড়ই তাকে পেলেও অনেক সময় রক্ষা করতে পারি না, আপাত তুচ্ছ বলে তাকে দূরে সরিয়ে দিই। আসলে ওই কবিতাটাও আপাতভাবে তার একটা অন্য তাৎপর্য থাকলেও সেটাও আসলে এই গল্পের আধারে তাকেও একটা ব্যাখ্যা দেওয়া যায় যে আসলে আমরা যা সহজেই পেয়ে যাই তাকে চিনতে পারি না, নুড়ি ভেবে দূরে সরিয়ে দিই। পরশ পাথর পেয়েও অনেক সময় আমরা তাকে দূরে ছুঁড়ে ফেলে দিই, তার মূল্য বুঝি না, তাকে চিনতে পারি না। এটা আমাদের দোষ যে আমরা আমাদের উচ্চ আশার পেছনে দৌড়তে গিয়ে আমরা আমাদের জীবনে এমন কিছু মহামূল্যবান জিনিস পাই যার মূল্য আমরা বুঝতে পারি না। আসলে সমস্যাটা হচ্ছে এখানেই যে আমরা যা কিছু সহজে পেয়ে যাই তার মূল্য দিতে জানি না। আমাদের কাছে আমাদের মনের ধর্মই হচ্ছে সহজে যা কিছু পাওয়া যায় তার বোধহয় কোনো মূল্য নেই, যা আমার হাতের নাগালের বাইরে আকাশের চাঁদের মতো তাই আমার কাছে মূল্যবান। আর এর ফলেই আমরা জীবন থেকে অনেক ভালো মূল্যবান সম্পদ, অনেক সোনাদানার থেকেও মূল্যবান সম্পর্কের দাবিগুলো, ভালোবাসার সম্পর্কের বাঁধনের যে মূল্যগুলো, তাদের যে দাবিগুলো, সেগুলোকে উপেক্ষা করি। একটু যদি আমরা সচেতন হই তাহলে বোধহয় আমাদের জীবনটা অনেক সুন্দর হয়। আকাশের চাঁদ খোঁজার বদলে আমার হাতের কাছে যে সম্পর্কগুলো আছে, যে রূপরস গন্ধময় প্রকৃতি জগৎ তার বিচিত্র রূপরস নিয়ে আমার কাছে ধরা দিয়েছে, তাকে বোধহয় আমরা উপলব্ধি করতে পারতাম, উপভোগ করতে পারতাম। এই জীবন সত্যের উপলব্ধিটুকুই রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আপাত প্রেমের গল্পের আধারে তুলে ধরতে চেয়েছেন। আর এই সূত্রেই আরও দু চারটি দিক, এটাই আমাদের এই গল্পের সম্পর্কিত আলোচনার আজকে মূল জায়গা। আরও দু চারটি দিক এই সূত্রেই আমাদেরকে বলতে হয়। এই যে সুরবালাকে পেয়েও তাকে হারিয়ে ফেললো, কেন হারিয়ে ফেললো? এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তার একটা বিশেষ দর্শনও আমাদেরকে দিতে চাইছেন, সেটা একটু বুঝতে হবে আমাদেরকে। জীবন সম্পর্কিত সত্যের বোধের কথা আমরা আগেই বলেছি, সেই জীবন সত্যেরই আর একটা পার্ট যেন এটা, সেটা হচ্ছে নারী সম্পর্কিত ভাবনার একটা জায়গা। রবীন্দ্রনাথ ঠাকুরের সবলা কবিতার সেই নায়িকা বলেছিলেন, যাব না বাসর কক্ষে বাজায় কিঙ্কিনি, আমারই প্রেমের বীর্যে করো অসঙ্কিনী। এই যে রবীন্দ্রনাথের নারী ভাবনার মূল সুরটা কি? রবীন্দ্রনাথ এখানে তার কবিতায়, তার গল্পে বারবার যেটা দেখাতে চেয়েছেন যে আমাদের সেই মহাকাব্যের যুগ থেকে একটা ধারণা আমাদের মনে বদ্ধমূল যে নারী কখনো পুরুষের সাধনার পথে সঙ্গিনী হতে পারে না। আমরা দেখব মহাকাব্যে, পুরাণে বিভিন্ন পুরুষেরা, সেটা অসুর বা দেবতা যেই হোক, বিশেষত অসুরেরা যখন ধ্যান করেন, তার ধ্যান ভঙ্গ করবার জন্য অপ্সরাদেরকে পাঠানো হয়। তার উপকর্থ তো এটাই যে নারীরা হচ্ছেন পুরুষের সাধনার পথে সঙ্গিনী নয়, বাধা স্বরূপ।
রবীন্দ্রনাথ তাঁর ল্যাবরেটরি গল্পে সোহিনী চরিত্রকে সামনে রেখে দেখিয়েছিলেন নন্দকিশোরের বিজ্ঞান সাধনার ক্ষেত্রে সোহিনী কেমন করে সে তথাকথিত দেহধর্মে সে তাকে কুলোটা বলে মনে হতে পারে, কিন্তু স্বামীর তার প্রতি যে বিশ্বাস, যে ল্যাবরেটরিকে রক্ষা করবার দায়ভার তার উপর চাপিয়েই তাকে সে বিয়ে করেছিল, সেই বিশ্বাসকে সে ভাঙেনি। সহধর্মিনী, স্বামীর যে ধর্ম, স্বামীর যে সাধনা, তার যোগ্য সঙ্গিনী হয়ে সে ওই সতীত্ব, সে পতিব্রতা, সহধর্মিনী শব্দগুলোর এক ভিন্ন তাৎপর্য তৈরি করেছে, যেখানে দেহ ধর্ম নয়, দেহসুচিতা নয়, নারীর জীবনের সার্থকতা পুরুষের সাধনার পথে সঙ্গিনী হয়ে তার সাধনার ধারাকে, তার জীবনের সাধনাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা নয়, সঙ্গিনী হয়ে, সাধন সঙ্গিনী হয়ে কাজ করার মধ্যে। এটাই রবীন্দ্রনাথের বলা যেতে পারে বিশ্বাসের জায়গা, যে নারী কখনো পুরুষের সাধনার পথে বাধা নয়, নারী পুরুষের সাধনার পথে সঙ্গিনী হতে পারে। এই গল্পে আমাদের নায়কের জীবনের যে ব্যর্থতা, সেখানে কিন্তু একটা বড় কারণ ছিল। নায়ক যখন কলকাতায় থেকে দেশের কাজে নিজেকে সঁপে দিয়েছে, তখন সে যে বিবাহের প্রস্তাবে রাজি হয়নি, তার একটা বড় কারণ কি না, বিবাহ করলে দেশের কাজ করা যায় না, আমি চিরকুমার থেকে দেশের কাজ করব, এটাই আমার মনের বাসনা, এটাই তখন নায়কের ভাবনা। এই যে এক জায়গায় নায়ক বলছেন, কিন্তু এদিকে আমি মনে মনে প্রতিজ্ঞা করিয়াছি আজীবন বিবাহ না করিয়া স্বদেশের জন্য মরিব। এই যে বিবাহ না করিয়া স্বদেশের জন্য মরব, অর্থাৎ বিবাহের বন্ধনে বাঁধা পড়লে, কোনো নারীকে ঘরে আনলে সেই নারী আমার দেশের কাজের পক্ষে বাধা হয়ে দাঁড়াবে। দেশের কাজের মতো মহৎ বড় কাজ, এত বড় আদর্শ, নারী সঙ্গে থাকলে সেই কাজ বাধাগ্রস্ত হবে। এখানেই নায়কের কিন্তু ভুল। রবীন্দ্রনাথ কোথাও যেন এই গল্পটায় নায়কের এই ভ্রান্তিটাকেও ঘুচিয়ে দিতে চেয়েছেন। এই যে দেশের কাজ করতে চাইলে পুরুষের মহৎ উদ্দেশ্য সাধনের পথে নারী যে বাধা নয়, এই ভাবনাটার দ্বারা পরিচালিত হয়েছিলেন রবীন্দ্রনাথ। সেই জন্য নায়কের যে ভ্রান্তি যে বিবাহ করলে তিনি তার মহৎ কাজের পথে চলতে পারবেন না, তার জীবনে সুরবালা এলে সে যে দেশের কাজ করতে পারবে না, এটা তার একটা ভ্রান্তি, ভুল ছিল। এবং এই ভুলটার জন্যই তাকে সারা জীবন অনুশোচনা করতে হয়েছে। দেশের কাজ কিন্তু সে করতে পারেনি। পিতার মৃত্যুতে শেষ পর্যন্ত ওই একজন স্কুলের সেকেন্ড মাস্টারই হয়ে আর 5টা মাস্টারের মতোই ওই পরীক্ষার ডিউটি দেওয়া, পরীক্ষার জন্য তাদেরকে প্রস্তুত করার এই গুরু দায়িত্ব নিয়েই তাকে বাকি জীবনটা কাটাতে হয়েছে। ফলে নায়কের জীবনের একটা পরিণতির যে ভয়ঙ্কর, তার জীবনের যে একটা করুণ আপাত ব্যর্থ সুরবালাহীন যে জীবনের শূন্যতা, তাকে যতই রোম্যান্টিক প্রেমাদর্শ দিয়ে তাকে ঢেকে দেবার চেষ্টা করা হোক না কেন, সেখানে কিন্তু তার জীবনের যে শূন্যতাটা তৈরি হলো, কোথাও তার ভুল সিদ্ধান্ত একটা কাজে ছিল। রবীন্দ্রনাথ তার ভুলটা যেন এইভাবেই প্রায়শ্চিত্ত ঘটালেন, যে ভুল সে করেছিল তার জন্য সুরবালাহীন জীবনই তাকে কাটাতে হবে। কারণ সে যে ভেবেছিল নারী সুরবালা তার দেশ সেবার কাজের মতো মহৎ কাজের পক্ষে বাধা স্বরূপ হবে, এই ভুলটারই প্রায়শ্চিত্ত করতে হলো তাকে সারা জীবন একটা নিঃসঙ্গ জীবন যাপনের মধ্য দিয়ে। এবং ওই একটি রাত্রি অনন্ত রাত্রির আস্বাদ এনে দিয়েছে এই রোম্যান্টিক প্রেমানুভূতির একটা আদর্শায়িত প্রেম ভাবনার পথে নিজেকে চালিত করে, মনকে ডাইভার্ট করে তাকে এই ভাবনাটাকে নিয়ে তাকে হয়তো একটা সান্ত্বনা পেতে হলো। কিন্তু এই জীবন তো তার কাঙ্ক্ষিত হতে পারে না। এর একটা বড় কারণই কিন্তু ছিল সুরবালাকে নিজের জীবনের পথে বাধা রূপে ভাবাটা, পুরুষের সাধনার পথে নারী বাধা স্বরূপ। এই ভ্রান্তিটাই নায়কের জীবনকে যেন শূন্যতার দিকে ঠেলে দেয়। এবং রবীন্দ্রনাথ আরও কিছু ভাবনা এখানে আমাদেরকে দিয়েছেন জীবন সম্পর্কে। রবীন্দ্রনাথ তথাকথিত বিবাহ সম্পর্কিত যে নীতি আচার অনুষ্ঠান দিয়ে একজন মানুষকে বিবাহ করছেন স্মৃতিতে সিঁদুর দিয়ে, তার বিরুদ্ধে রবীন্দ্রনাথ ছিলেন এমনটা নয়। কিন্তু রবীন্দ্রনাথ বেশ একটা চমৎকার কথা বলছেন, যে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটা সেটা একদিনে হয় না। রামলোচনবাবু, যিনি সুরবালাকে কখনো জানতই না, যার কাছে বিবাহের আগের মুহূর্তে সুরবালায় কে বিবাহ করা কিংবা ওই ভবশঙ্করীকে বিবাহ করা একই ছিল, তিনি দুটো মন্ত্র পড়ে, মুখস্থ মন্ত্র পড়ে সুরবালাকে বিবাহ করে ফেললেন বলেই সুরবালা তাঁর হলো। আর যে সুরবালার সঙ্গে তার বাল্যকাল থেকে সম্পর্ক, সেই সুরবালা তার জীবনে তাকে নিয়ে ভাবনা চিন্তা করাই নায়কের পক্ষে পাপ হবে, এটা হতে পারে না। এই যে বিবাহ সম্পর্কিত ভাবনাটাকে তিনি ব্যঙ্গ করছেন তা নয়, কিন্তু রবীন্দ্রনাথ একটা ভাবনায় তিনি আমাদেরকে বলছেন
এই যে তিনি এক জায়গায় বলেছেন যে আমি মানব সমাজে নতুন নীতি প্রচার করিতে বসি নাই, সমাজ ভাঙিতে আসি নাই, বন্ধন ছিনিতে চাই না, আমি আমার মনের প্রকৃত ভাবটা ব্যক্ত করিতেছি মাত্র। আপন মনে যে সকল ভাব উদয় হয় তাহার কি সবই বিবেচনাসঙ্গত? রামলোচনের গৃহভিত্তির আড়ালে যে সুরবালা বিরাজ করিতেছিল সে যে রামলোচনের অপেক্ষাও বেশি করিয়া আমার, এই কথা আমি কিছুতেই মন হইতে তাড়াইতে পারিতেছি না। সত্যি তো, কটা মন্ত্র পড়ে রামলোচন বিয়ে করল বলি সুরবালা শুধুই তার, আর যে সুরবালার সঙ্গে নায়কের জীবনের একটা বলা যেতে পারে সে বাল্যকাল থেকে সম্পর্ক, একে অন্যকে চেনা, তার কি কোনো মূল্য নেই? দুটো মন্ত্র পড়েই কি একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে এক হয়ে যায়? আর যারা মন্ত্র পড়ল না তাদের কি কোনো সম্পর্ক থাকে না? সব সম্পর্ককে এইভাবে ছিন্ন করে ফেলা যায়? আবারও বলছি, রবীন্দ্রনাথ নিজেই বলেছেন তিনি কোনো সমাজে নতুন নীতি প্রচার করতে বসেননি, নিয়ম ভাঙতেও আসেননি, কিন্তু একটা মনের আপাত চিন্তাগুলোকে তিনি এইভাবেই যেন বলতে চাইছেন যে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ককে কোনো নীতি, ধর্ম, সংস্কার দিয়ে বাঁধা যায় না। সম্পর্ক হয় সহজ নিয়মে, তাকে সহজভাবেই স্বীকার করতে হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এক রাত্রি গল্প নিয়ে আমাদের কিছু কথা আজকের মতো এখানে সমাপ্ত। আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন, প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন। বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।